আসসালামু আলাইকুম। সবাইকে আমার নলেজ শেয়ারিং ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মুদ্রা ও ব্যাংক অধ্যায়ের পার্ট 6 নিয়ে। তো খেয়াল করে দেখো, আমরা গত পার্টে এই অধ্যায়ের বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। মুদ্রা পরিমাণ তত্ত্ব দিয়ে যে ম্যাথগুলো সিকিউ কোশ্চেনে আসে ওটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যাংক নিয়ে পড়ব, ঠিক আছে? মুদ্রা পার্ট আমরা ক্লোজ করছি, এখন আমরা ব্যাংক নিয়ে পড়ব। তো শুরুতেই কোশ্চেন আসে, ব্যাংক কি, ব্যাংক কাকে বলে? তোমরা সহজভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা যে ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে স্বল্প হার সুদে ঋণ বা আমানত গ্রহণ করে এবং অধিক হার সুদে জনগণকে ঋণ প্রদান করে এবং মুনাফা অর্জন করে। এর মাধ্যমে ব্যাংক বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, তারা বিল বাট্টাকরণ করে, অর্থ স্থানান্তর করে, এগুলো কার্যাবলীও তারা কী করে সম্পাদন করে। তো তোমরা সিম্পলভাবে ব্যাংকের সংজ্ঞা এইভাবে শিখে রাখবা যাতে পরীক্ষায় আসলে তোমরা সুন্দর করে লিখতে পারো। এরপরে আসো, দেখো ব্যাংক শব্দটা আসছে, আমরা জানি ইংলিশ বানান ব্যাংক হচ্ছে BANK, ব্যাংক। আমরা জানি ব্যাংক হচ্ছে BANK, ব্যাংক। এই ব্যাংক শব্দটা কোথা থেকে আসলো? অনেকে বলছে ব্যাংক শব্দটা আসছে জার্মানি শব্দ BANCK থেকে, আবার অনেকে বলছে যে ইতালীয় শব্দ BANCO থেকে কি আসছে, ব্যাংক শব্দটা আসছে। তো দেখো, চীনে সর্বপ্রথম একটা ব্যাংক স্থাপিত হয়, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দে, ঠিক আছে? সেটার নাম ছিল শানচি ব্যাংক। কি ব্যাংক? শানচি ব্যাংক। তারপরে দেখো, প্রথম সরকারি ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ভ্যানিস, যেটা কোথায় হয়েছিল? ইতালিতে। আমরা জানি ভ্যানিস শহর কোথায়? ইতালিতে। তো ব্যাংকটার নাম ছিল ব্যাংক অফ ভ্যানিস। তো ব্যাংকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আর একটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। আমরা এখন এই কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের ডিটেলস যে কার্যাবলী আছে এগুলো আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ সবগুলো টপিক আলোচনা করার কোনো দরকার নাই, তোমরা এটা বাসায় রিডিং পড়লেই আয়ত্ত করতে পারবা। তো দেখো, আমরা বললাম যে ব্যাংকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আর একটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক কি? একটি দেশের ব্যাংক ও অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে যে ব্যাংক তাকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক মনে করে একটি দেশের সরকার দ্বারা কি থাকে, নিয়ন্ত্রিত থাকে। কথা হচ্ছে ওই কেন্দ্রীয় ব্যাংকটা ওই দেশে অবস্থিত সকল ব্যাংকে কি করে, সে নিয়ন্ত্রণ করে। তো একটা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারছি। 1 নম্বরে দেখো সাধারণ, 2 নম্বর হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে, 3 নম্বর হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে, 4 নম্বর হচ্ছে উন্নয়নমূলক, আর 5 নম্বর হচ্ছে কি অন্যান্য। এগুলো প্রত্যেকটি কার্যাবলীর কি আছে, অনেকগুলো ডিটেলস আছে, তারা কি কি কার্য সম্পাদন করে এগুলো ডিটেলস তোমাদের বই আছে, তোমরা রিডিং পড়লে ইজিলি বুঝতে পারবা। তারপরেও কিছু কিছু টপিক আছে যেটা বুঝতে একটু কষ্ট হবে, আমি ওগুলো টপিকগুলো শুধু আলোচনা করব, বাকিগুলো তোমরা বইয়ে রিডিং পড়লে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তো এখানে খেয়াল করো, আমি ওগুলো একটু এখন বোঝানোর চেষ্টা করি। তো এখানে খেয়াল করো, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর ভিতরে কিছু পয়েন্ট আমরা সিলেক্ট করছি যেটা আমরা আলোচনা করব। 1 নম্বরে দেখো ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক কি করে? ঋণ নিয়ন্ত্রণ করে। একটা দেশের ভিতরে যতগুলো বাণিজ্যিক ব্যাংক থাকে তারা কাদের কিভাবে কত রকম ঋণ, মানে কাদের কাদের কত পার্সেন্ট ঋণ দিবে, কাকে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ঋণ দিতে পারবে, সকল কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? তাহলে দেখো, কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে? একটা দেশে অবস্থিত সকল বাণিজ্যিক ব্যাংকের কী করতে পারে? ঋণকে নিয়ন্ত্রণ করে। প্রতিনিধিত্ব উপদেষ্টা, বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো, ধরো সৌদি আরব থেকে একজন শ্রমিক বাংলাদেশের সোনালী ব্যাংকে টাকা পাঠিয়েছে। তো টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো একটা যদি সমস্যা তৈরি হয় বা গোলযোগের সৃষ্টি হয়, তাহলে মনে করো সোনালী ব্যাংক কি এটা সমাধান করতে পারবে না, তখন কেন্দ্রীয় ব্যাংক কি এটা কী করবে? সমাধান করবে। কেন্দ্রীয় ব্যাংক, সোনালী ব্যাংক শুধু না, বাংলাদেশের সকল ব্যাংকে কী করবে? প্রতিনিধিত্বকারী এবং উপদেষ্টা মণ্ডলীর ভূমিকায় অবতীর্ণ হবে এবং তারা কী করবে? এই সমস্যাটার সমাধান করবে। তারপরে দেখো নিকাশ ঘর। সোনালী ব্যাংকের সাথে রূপালী ব্যাংক বা অন্যান্য কোনো যত প্রাইভেট ব্যাংক আছে, পদ্মা ব্যাংক বলো, ইসলামিক ব্যাংক বলো, তাদের মাঝখানে যদি লেনদেন জড়িত কোনো সমস্যা তৈরি হয় তাহলে সমস্যার সমাধান করবে হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হচ্ছে কি নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউসও বলা হয়। তারপরে দেখো তথ্য সংরক্ষণ ও গবেষণা। একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক তার দেশে যত অর্থ নিয়ে যত কারবার হয় সবগুলোর উপরে কী করে? তারা গবেষণা করে, তথ্যগুলো সংরক্ষণ করে। একটা দেশে মানে কী পরিমাণ অর্থ আসতেছে যাচ্ছে তার টোটালটা একটা হিসাব নিকাশ করে, কারণ তারা এর মাধ্যমে সরকারকে কী করতে পারে? সচেতন করতে পারে যে দেশের প্রবৃদ্ধি ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, জিডিপি বাড়বে না কমবে, এগুলোর একটা কী করে? রিপোর্ট প্রদান করতে পারে। ধরো একটা কেন্দ্রীয় ব্যাংক সেই দেশে অবস্থিত সকল বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কী করে? তথ্য সংরক্ষণ করে এবং সেই তথ্যের সাহায্যে কী করতে পারে? তারা একটা অ্যানালাইসিস বা আর্থিক একটা রিপোর্ট তৈরি করতে পারে যে সেই দেশের অর্থনীতি বাড়তেছে না কমতেছে, এগুলো একটা কী করতে পারে? রিপোর্ট তৈরি করতে পারে। আশা করি তোমরা বাকিগুলো যদি রিডিং পড়ো বুঝতে পারবো, মানে কঠিন ওরকম কোনো বিষয় নাই। খেয়াল করো, আমরা ওভারঅল একটা দেশে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করলাম যে একটা দেশে কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করতে পারে। তো এখন চিন্তা করো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক।
তো এই বাংলাদেশ ব্যাংকের প্রথম নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান, যেটা 1971 সালে 16 ডিসেম্বর নামকরণ করা হয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরে এটা নামকরণ করা হয় হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। তো সেই সময় এই ব্যাংকের মূলধন ছিল মাত্র হচ্ছে কত 3 কোটি টাকা। তো এই 3 কোটি টাকা নিয়ে এই ব্যাংকের কি হয় যাত্রা শুরু হয়। আর এই ব্যাংকে বাংলাদেশের ব্যাংকের পরিচালনা করার জন্য যে কমিটি আছে সেখানে হচ্ছে 9 সদস্য বিশিষ্ট। আর বাংলাদেশের ব্যাংকের যে প্রধান থাকে তাকে বলা হয় হচ্ছে কি গভর্নর বলা হয়। আর এই গভর্নর হচ্ছে সরকার কর্তৃক নিয়োগকৃত, আর কি সরকার এদেরকে কী করে মনোনয়ন দেয় বা মনোনীত করে। তো সরকার এদেরকে কী করে মনোনীত করে 3 বছরের জন্য, ঠিক আছে। আর একজন ডেপুটি গভর্নর থাকে, সেও 3 বছরের জন্য কি হয় মনোনীত হয়। তো খেয়াল করো বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীও একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মতোই সেম। তো তোমরা একটু সবাই যদি রিডিং পড়ো ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবা। তো এখন আসো আমরা আলোচনা করবো ধরো একটা কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, এটা আমরা একটু ডিটেলস পড়বো। তো এখন আমরা দেখো কেন্দ্রীয় ব্যাংকের বা বাংলাদেশি ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে হাতিয়ার, এটা নিয়ে আমরা কথা বলবো। কীভাবে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক ঋণটা নিয়ন্ত্রণ করে ওই দেশের। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর একটা হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে একটি দেশের সামগ্রিক যে ঋণ আছে এই ঋণকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে কি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির ক্ষেত্রে একটি নির্দিষ্ট খাতকে কি করা হয় চিন্তা করা হয়, একটি নির্দিষ্ট খাতকে কেন্দ্র করে যে ঋণ নিয়ন্ত্রণ করা হয় সেটাকে বলা হচ্ছে কি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তো এখন আমরা প্রত্যেকটা ডিটেলস পড়বো। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির 3টা যে হাতিয়ার আছে এই 3টা হাতিয়ারকে কাজে লাগিয়ে তারা কী করতে পারে ঋণকে নিয়ন্ত্রণ করতে পারে। তো 1 নম্বর হাতিয়ার হচ্ছে ব্যাংক হার পরিবর্তন নীতি, 2 নম্বর হাতিয়ার হচ্ছে খোলা বাজার নীতি, আর 3 নম্বর হাতিয়ার হচ্ছে নগদ জমার হার পরিবর্তন। তো খেয়াল করো এইসব হাতিয়ারকে কাজে লাগিয়ে কী করে কেন্দ্রীয় ব্যাংক ঋণকে নিয়ন্ত্রণ করে। তো আমরা জানি একটা দেশের অর্থনীতিতে 2টা স্টেজ থাকে, একটা হচ্ছে কি মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে কি মুদ্রা সংকোচন। এই 2টা পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক এই হাতিয়ারগুলোকে কাজে লাগিয়ে কীভাবে ঋণকে নিয়ন্ত্রণ করে আমরা সেটা এখানে ডিসকাস করব। তো 1 নম্বরে দেখো ব্যাংক হার পরিবর্তন। ব্যাংক হার বলতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারকে বলা হয় ব্যাংক হার। আর বাণিজ্যিক ব্যাংকের সুদের হার তো বাণিজ্যিক ব্যাংকের সুদের হারই। তো খেয়াল করো আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক কাদেরকে ঋণ দেয়? বাণিজ্যিক ব্যাংকে কী দেয়? ঋণ দেয়। তো বাণিজ্যিক ব্যাংকের যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, তো খেয়াল করো দেখো ধরি আমি বাণিজ্যিক ব্যাংকের সুদের হার প্রথমে ছিল 20%, পরবর্তীতে তো খেয়াল করো আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক ঋণ দেয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ঋণ নেয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। তো কেন্দ্রীয় ব্যাংক যদি একটা নির্দিষ্ট সুদেই তো বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়, তাই না? তো কেন্দ্রীয় ব্যাংক যদি তাদের সুদের হার বৃদ্ধি করে দেয় তাহলে বাণিজ্যিক ব্যাংকেও তাদের সুদের হার বৃদ্ধি করতে হবে, না হলে তো তারা কী করতে পারবে না, মুনাফা অর্জন করতে পারবে না। তো দেখো বাণিজ্যিক ব্যাংক যখন তাদের সুদের হার বৃদ্ধি করে দিবে জনগণ কি আগের মতো আর ঋণ নেবে? আগের মতো ঋণ নেবে না, কারণ জনগণ অতিরিক্ত সুদ গুনতে হবে তাদের, তাই তারা ব্যাংক থেকে আর কি নেবে না, ঋণ নেবে না। তো খেয়াল করো আমরা জানি মুদ্রাস্ফীতির সময় তখন কি হয়, যখন মুদ্রাস্ফীতি হয় একটা দেশে, যখন মুদ্রাস্ফীতি হয় তখন কি হয় ওই দেশে অর্থের পরিমাণ কি হয় বেড়ে যায়, জনগণের হাতে কি আসে টাকার পরিমাণটা বেড়ে যায়, যার ফলে কি হয় দাম স্তর বেড়ে যায় এবং কি হয় মুদ্রাস্ফীতি হয়। তো এখন জনগণের হাত থেকে যদি টাকার পরিমাণটা কমানো যায় তাহলে কি হবে মুদ্রা সংকোচন হওয়া কি হবে শুরু হবে। আর এই প্রসিডিউরটা একদিকে খেয়াল করো আমরা যদি ব্যাংকের হার বৃদ্ধি করি অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার যদি বৃদ্ধি করি তাহলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও কী হবে বৃদ্ধি পাবে অটো, কারণ তাদের লাভ করতে হবে অতিরিক্ত। তো বাণিজ্যিক ব্যাংকের সুদের হার যখন বৃদ্ধি পাবে তখন জনগণের হাতের কী হবে ঋণটা কমে যাবে, কারণ তারা অতিরিক্ত ঋণ নেবে না আর তাদের যত ঋণ আছে সেগুলো তারা দ্রুত পরিশোধ করবে, কারণ সুদের হার বেড়ে যাচ্ছে। তো অতিরিক্ত সুদ তারা কী করবে না, গুনতে চাবে না, তাহলে দেখো বাজারে অর্থ তখন কী হয়ে যাবে কমে যাবে, বাজারে আর ব্যাংক থেকে যে টাকাটা বাজারে চলে আসতো এই টাকার ফ্লোটা কী হয়ে যাবে স্টপ হয়ে যাবে, তখন মুদ্রা সংকোচন কী হবে শুরু হবে। কারণ আমরা জানি বাজারে অর্থের পরিমাণ কমা শুরু হওয়া মানে কি মুদ্রা সংকোচন শুরু হওয়া, বাজারে অর্থের পরিমাণ কমে যাবে অর্থাৎ দাম স্তরও কী হয়ে যাবে কমে যাবে, আর দাম স্তর কমা মানে হচ্ছে কি মুদ্রা সংকোচন শুরু। তো এদিকে খেয়াল করো এখন দেখো আমি মনে করি একটা দেশের অর্থনীতি মুদ্রা সংকোচন অবস্থায় আছে, অর্থাৎ একটি দেশের বাজারের দাম স্তরটা কি অনেক নিচু আছে এবং বাজারে অর্থের পরিমাণ কি আছে কম আছে। তো এই স্টেজে দেখো কেন্দ্রীয় ব্যাংক তার সুদের হার কী করবে হ্রাস করবে। কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার হ্রাস করে তাহলে বাণিজ্যিক ব্যাংকও তার সুদের হার হ্রাস করবে। তো বাণিজ্যিক ব্যাংক যখন সুদের হার হ্রাস করবে জনগণ তো কি তখন কম সুদে কী পাবে ঋণ পাবে, তাহলে তখন তারা জনগণ কী নেবে আগের চেয়ে বেশি পরিমাণে ঋণ নেবে, তার ফলে বাজারে কি অর্থ চলে আসবে, বাজারে যখন অতিরিক্ত অর্থ চলে আসবে তখন কি হবে আমরা জানি বাজারে অর্থের পরিমাণ বাড়লে দাম স্তরও বাড়ে, অর্থাৎ কী হয় মুদ্রাস্ফীতি শুরু হয়। তাহলে দেখো তখন কী হবে মুদ্রাস্ফীতি শুরু হবে। আমি এগুলো স্টেপ বাই স্টেপ বক্স আকারে দেওয়ার চেষ্টা করছি তোমরা যাতে সহজে বুঝতে পারো।
আশা করি তোমরা ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণকে নিয়ন্ত্রণ করে বুঝতে পারছো। এখন খেয়াল করো, আমরা খোলা বাজার নীতি পড়ব। খোলা বাজার নীতিতে হয় কি, কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র বিক্রি করে। এই ঋণপত্র মনে করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা এখানে সঞ্চিত থাকে, আর এই মনে করে এই ঋণপত্রটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে কী করে, বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংকে কী করে নিয়ে আসে। এদিকে খেয়াল করো, আমি মনে করি একটি দেশের অবস্থা হচ্ছে কি, মুদ্রাস্ফীতি অবস্থায় আছে, তার মানে কি বাজারে অতিরিক্ত পরিমাণ অর্থ চলে আসছে। তো এই অর্থটা আবার কেন্দ্রীয় ব্যাংক কী করবে, এখন সরাবে। কীভাবে সরাবে, সেটা হচ্ছে খোলা বাজার নীতির মাধ্যমে। দেখো কেন্দ্রীয় ব্যাংক কী করবে, ঋণপত্র বিক্রয় করে কার কাছে, বাণিজ্যিক ব্যাংকের কাছে, এবং বাণিজ্যিক ব্যাংক সেটা কিনতে কী থাকে, বাধ্য থাকে। যার ফলে দেখো বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কী পায়, হ্রাস পায়। কারণ বাণিজ্যিক ব্যাংক যখন ঋণপত্রগুলো ক্রয় করছে, টাকাগুলো কোথায় কাকে দিয়ে দিছে, কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে দিছে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকের কাছে কি নাই, অতিরিক্ত টাকা নাই যে সবাইকে কী করতে পারবে, ঋণ দিতে পারবে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কী হয়, হ্রাস পায়। তো তখন কী হবে, বাজারে অর্থ কমে যাবে, কারণ অতিরিক্ত মানুষকে ঋণ দিতে পারতেছে না, বাজারে অর্থ কী হয়ে যাবে, কমে যাবে, এবং মুদ্রা সংকোচন কী হবে, শুরু হবে। কারণ আমরা জানি বাজারে অর্থ পরিমাণ কমলে দাম স্তর কমে, অর্থাৎ কী হয়, মুদ্রা সংকোচন কী হয়, শুরু হয়। তো খেয়াল করো, মুদ্রা সংকোচনের ক্ষেত্রে কী হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র কী করে, ক্রয় করে। যেই ঋণপত্রগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছিল, ওই ঋণপত্রগুলো এখন কী করে, তারা ক্রয় করার ফলে ঋণপত্রগুলো তাদের কাছে চলে আসে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে চলে আসে, এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা কোথায় চলে যায়, বাণিজ্যিক ব্যাংকে চলে যায়। তো বাণিজ্যিক ব্যাংকে যখন অ্যাভেলেবেল টাকা থাকে, তখন তারা কী করবে, অতিরিক্ত পরিমাণ ঋণ দিতে পারবে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কী পাবে, বৃদ্ধি পাবে। তো বাজারে অর্থ তখন কী হয়ে যাবে, বেড়ে যাবে, কারণ অতিরিক্ত জনগণকে ঋণ দিতে পারবে, আর এই ঋণ নিয়ে তারা কী করবে, ব্যবসা করবে, অর্থাৎ বাজারে অর্থ কী হবে, বেড়ে যাবে, এবং মুদ্রাস্ফীতি কী হবে, শুরু হবে। এখন দেখো নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। তো দেখো নগদ জমার হার পরিবর্তনের মাধ্যমে আমরা কিভাবে বাণিজ্যিক ব্যাংকের ঋণকে নিয়ন্ত্রণ করতে পারি। চিন্তা করো, নগদ জমার হার কি, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকে আমরা যা আমানত রাখি, আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, জমা রেখে বাকি অংশটা আমরা কী করতে পারি, ঋণ দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংকের কাজ। তো কেন্দ্রীয় ব্যাংক যখন দেখে যে মুদ্রাস্ফীতি হচ্ছে, বাজার থেকে অর্থ পরিমাণ কমাতে হবে, তখন কি করবে, তারা এই নগদ জমার হারটা কী করবে, বৃদ্ধি করে দিবে। তো দেখো প্রক্রিয়াটার দিকে একটু খেয়াল করো। দেখো একটা দেশে মনে করি মুদ্রাস্ফীতি হচ্ছে, তো মুদ্রাস্ফীতির সময় ব্যাংক জমার হার কী করে দিবে, কেন্দ্রীয় ব্যাংক বৃদ্ধি করে দিবে। যার ফলে মনে করো যা আমানত রাখো তার একটা বেশি পরিমাণের অংশ কী করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কী হবে, হ্রাস পাবে, বাজারে অর্থ কমে যাবে, এবং কী হবে, মুদ্রা সংকোচন শুরু হবে। এইভাবে মনে করো তখন কেন্দ্রীয় ব্যাংক কী করবে, ঋণটা নিয়ন্ত্রণ করবে। তো একইভাবে দেখো যখন মুদ্রা সংকোচন থাকে বা মুদ্রা সংকোচনের সময় ব্যাংক জমার হার কী করবে, হ্রাস করবে। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট অংশ যে বাণিজ্যিক ব্যাংকে আমানত রাখি, এই আমানতের মানে খুব কম পরিমাণ অংশ আমাকে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে, বাকি সবটুকু আমি কী করতে পারবো, ঋণ দিতে পারবো। তো তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কী পাবে, বৃদ্ধি পাবে, বাজারে অর্থ বাড়বে, এবং ফলে কী হবে, মুদ্রাস্ফীতি শুরু হবে। তো কথা হচ্ছে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এই তিনটা হাতিয়ার আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং কিভাবে মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই তিনটি হাতিয়ারকে কাজে লাগিয়ে কীভাবে ঋণকে নিয়ন্ত্রণ করে, এটা আমাদেরকে ডিটেলস পড়তে হবে। তো এরপরে আছে আমাদের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এগুলো আমরা রিডিং পড়বো। দেন আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলোও রিডিং পড়বো। এখানে সব ইজি বিষয়গুলো আছে, তোমরা যদি একটু ভালো করে রিডিং পড়ো ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবা। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজনে আমরা পড়বো, বাণিজ্যিক ব্যাংকের ঋণটা কীভাবে সৃষ্টি হয় এটা আমরা একটু পড়বো। দেখা এদিকে খেয়াল করো, আমি একটা ছক আঁকছি। চিন্তা করো, আমরা বাণিজ্যিক ব্যাংকে কী রাখি, আমানত রাখি। তো এই আমানতটা তারা আবার কী করে, জনগণকে ঋণ দেয়। এটা কীভাবে, প্রক্রিয়াটা কীভাবে হয় এদিকে খেয়াল করো। মনে করো এখানে এ একটা ব্যাংক, বি একটা ব্যাংক, আর সি হচ্ছে কি অন্য আর একটা ব্যাংক। খেয়াল করো, আমি প্রথমে 10,000 টাকা এই ব্যাংকে কী করছি, আমানত রাখছি। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দিষ্ট করে দেওয়া আছে যে আমরা যা আমানত রাখবো, এই আমানতের নির্দিষ্ট একটা অংশ কী করতে হবে, ব্যাংকে জমা রাখতে হবে। তারপরে বাকি অংশটা কী করতে হবে, আমি কাউকে ঋণ দিতে পারবো। তাহলে দেখো কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্ধারণ করা আছে রিজার্ভের হার হচ্ছে 10%, অর্থাৎ আমি যা আমানত রাখবো এই আমানতের 10% ব্যাংকে রেখে বাকি টাকা আমরা কী করতে পারবো, অন্য কাউকে ঋণ দিতে পারবো। তো দেখো 10,000 টাকার 10% হচ্ছে কত, 1,000 টাকা, বাকি থাকে হচ্ছে কত, 9,000 টাকা। তাহলে আমি 10,000 টাকার ভিতরে 1,000 টাকা রিজার্ভ রাখলাম, আর বাকি 9,000 টাকা কী করতে পারবো, কাউকে ঋণ দিতে পারবো। এখন চিন্তা করো, এই বাকি 9,000 টাকা আমি যাকে ঋণ দিব সে কী করবে, সে যাই হোক ব্যবসা করুক বা যাই করুক করে সে কী করবে, ওই বাকি 9,000 টাকা অন্য আরেকটা ধরো আমি ব্যাংকে কী করবে, সে জমা রাখতেই পারে সে। তো মনে করি আমি বি ব্যাংকে সে কী করলো, বাকি 9,000 টাকা কী করলো, সে ঋণ নিয়ে সেখানে কী করলো, জমা রাখলো, আমানত হিসেবে সে কী করলো, রাখলো। তো এই 9,000 টাকা, আবার এই 9,000 টাকার যে রিজার্ভের হার সেটা হচ্ছে কত, রিজার্ভ পরিমাণ হচ্ছে কত, 900, 9,000-এর 10% হচ্ছে কত, 900। তো বাকি থাকে কত, 8,100। তো এই বি ব্যাংক 8,100 টাকা কী করতে পারে, কাউকে ঋণ দিতে পারে।
যে তাহলে ধরো যে ঋণ নিল 8,100 টাকা, মনে করো আমি সি ব্যাংক কী করবে, সি ব্যাংকে যে ঋণ নিতেছে সে সি ব্যাংকে কী করবে, এই 8,100 টাকা আবার কী করবে, সে রেখে দিবে। তাহলে 8,100 টাকা যদি রেখে দেয়, তার রিজার্ভের পরিমাণ হচ্ছে 810 টাকা। তো 810 টাকা রেখে বাকি টাকা সে কী করতে পারবে, কাউকে ঋণ দিতে পারবে। তো বাকি 7,290 টাকা কী করতে পারবে, কাউকে ঋণ দিতে পারবে। তো খেয়াল করো, আমি যে একটা বাণিজ্যিক ব্যাংকে ঋণটা রাখি, এই ঋণটা কী হয়, বাড়তে থাকে, অনেকভাবে কী হয়, বাড়তে থাকে। তো এটা কতটুকু পর্যন্ত বাড়ে, আমি যে 10,000 টাকা ব্যাংকে রাখলাম, এই 10,000 টাকা মানে কত পরিমাণ ঋণ সৃষ্টি করে সেটা আমরা কাউন্ট করবো। এটা এইভাবে আমরা কাউন্ট করতে গিয়ে অনেক টাইম লাগবে, একদম লাস্ট পর্যন্ত কত যায় দেন আমরা ওটা বের করতে হবে। কিন্তু আমরা একটা সূত্রের সাহায্যে কী করতে পারি, এটা সহজেই বের করতে পারি। সূত্রটা হচ্ছে, দেখো, মোট সৃজনকৃত ঋণ ইকুয়াল টু প্রাথমিক আমানত গুণন 1 ডিভাইড বাই হচ্ছে রিজার্ভের হার। তো খেয়াল করো, আমরা এখানে দেখো প্রাথমিক আমানত কত ছিল, এখানে প্রাথমিক আমানত ছিল হচ্ছে কত, 10,000 টাকা। তো আমি লিখলাম 10,000 গুণন 1 বাই হচ্ছে কত, রিজার্ভের হার হচ্ছে কত পার্সেন্ট আমি নিছি, 10% নিছি। এই 10%কে আমরা দশমিকে আনবো, পার্সেন্টেজটা কী করবো, উঠাবো। কীভাবে উঠাবো, দেখো, আমি প্রথমে 10% লিখবো, তো ইকুয়াল টু 10, আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে কি 1%, মানে হচ্ছে 1 বাই হচ্ছে কত, 100। তাহলে হচ্ছে 1 বাই হচ্ছে কত পাচ্ছি, 10 পাচ্ছি। 1 বাই 10 মানে হচ্ছে কত, 0.10। 1 বাই 10 মানে কি 0.10। দেখো তাহলে আমি এখানে রিজার্ভের হারে এখানে আমি যত পাইছি 1 ডিভাইড বাই হচ্ছে কত, 0.10। তাহলে দেখো আমরা কত পাইতেছি, রিজার্ভের হার হচ্ছে 0.10, এখানে লিখে দিলাম কত, 0.10। তো এখন এটা গুণ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে কত, আমাদের মোট সৃজনকৃত ঋণের পরিমাণ। তাহলে দেখো আমরা গুণ করলে কত পাচ্ছি, 1 লক্ষ টাকা পাচ্ছি। অর্থাৎ আমি যদি ব্যাংকে 10,000 টাকা জমা রাখি, তাহলে এটা কতটুকু ঋণ সৃষ্টি করতে পারবে, 1 লক্ষ টাকা কী করতে পারবে, ঋণ সৃষ্টি করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ব্যাংকের সৃজনকৃত ঋণ নির্ণয়ের পরিমাণের সূত্র। তো তোমরা ইজিলি, আমি মনে করি তোমরা ম্যাথ করতে পারবা। জাস্ট সূত্রটা লিখবা, মোট সৃজনকৃত ঋণ ইকুয়াল টু হার প্রাথমিক আমানত গুণন 1 বাই রিজার্ভের হার। তো প্রাথমিক আমানত যেটা দেওয়া থাকবে ওটাই। তো রিজার্ভের হার আমরা কী করবো, পার্সেন্টেজ ভাঙিয়ে যেই দশমিকে নিয়ে আসবো, এই দশমিক নিয়ে সেখানে বসাবো, দেন একটা গুণ করলে আমরা কী পাবো, আনসার পাবো। একদম ইজি বিষয়, আশা করি তোমরা বুঝতে পারছো।